মুসলিমদের বা ইসলাম ধর্ম নিয়ে কথা বলা বা ইসলাম ধর্মের কোনো একটা শক্ত ক্ষেত্র তৈরি হোক, এটা কোনোভাবে চাইতো না ক্ষমতার জন্য। মানে ইসলাম ধর্মটাকে এমন একটা পর্যায়ে নিয়ে গেছে যে ইসলাম ধর্ম নিয়ে কথা বলার একটা সুযোগ তৈরি হলে মিডিয়াতে, তাহলে ভারতীয়দের দৃষ্টিতে ছোট হয়ে যাবে। ইসলাম ধর্মকে নিয়ে কেউ যদি ইচ্ছাকৃতভাবে টার্গেট করে যদি ক্রিটিসাইজ করবার চেষ্টা করেছে বা খাটো করবার চেষ্টা করেছে, আমি সেটাকে তুলে আনবার চেষ্টা করেছি। বাংলাদেশি মিডিয়া যেখানে ধর্মীয় চর্চা যারা করেন তাদের আশপাশে মানে কি বলবো ছায়া দেখারও একটা গুণা ছিল, সেখানে আমি আমার ধর্মচর্চা যারা করেন বা তৎকালীন সময় আলেম সমাজের বিভিন্ন পর্যায়ের তাদেরকে কিন্তু আমি বড় ধরনের একটা সুযোগ তৈরি করে দিয়েছিলাম ফেস দ্য পিপলের মাধ্যমে, এবং তারা কিন্তু এসে কথা বলেছে। আমার এই চ্যালেঞ্জটা আপনারা হয়তো অনেকেই ভুলে গেছেন। তৎকালীন সময় আমাদের দেশের ধর্ম নিয়ে কথা বলা কিন্তু একটা গুনার মতো ছিল। ধর্ম নিয়ে বলতে আমি বোঝাচ্ছি, ধরুন অনেকটাই তো ভারতীয় হিন্দুত্ববাদ বলুন বা হিন্দুত্ববাদের পন্থী সরকারের একটা বড় একটা ভয়ঙ্কর প্রভাব আমাদের দেশে ছিল সরকারের উপরে। তো যে কারণে আমাদের সরকার কিন্তু বাংলাদেশে মানে মুসলিমদের বা ইসলাম ধর্ম নিয়ে কথা বলা বা ইসলাম ধর্মের কোনো একটা শক্ত ক্ষেত্র তৈরি হোক, এটা কোনোভাবে চাইতো না ক্ষমতার জন্য, এমন না যে ইসলামাইজেশনের জন্য। মানে ইসলাম ধর্মটাকে এমন একটা পর্যায়ে নিয়ে গেছে যে ইসলাম ধর্ম নিয়ে কথা বলার একটা সুযোগ তৈরি হলে মিডিয়াতে, তাহলে ভারতীয়দের আপনি দৃষ্টিতে ছোট হয়ে যাবে, কোন নজর পড়ে যাবে, যেটা সব দিক দিয়ে। যে হ্যাঁ, ওই জায়গাতে যখন আপনার মনে থাকবার কথা, আমাদের এই ভারতীয় বিরোধিতার কারণে এমন কোনো আলেম সমাজের এমন কোনো স্তর নাই যে স্তরের আলেম সমাজের আলেমরা বলুন, মাদ্রাসার শিক্ষক শিক্ষার্থী থেকে শুরু করে তারা কোনো না কোনোভাবে টার্গেটেড হয়েছে, খুনের শিকার হয়েছে, গুমের শিকার হয়েছে। এরপর বিশেষ করে তারা মিসিং হয়ে যেত, যে আপনার জানতো না কোথায় চলে গেছে। এরপরে দেখা যাচ্ছে যে গুম করে মেরে ফেলা হয়েছে। বহু ঘটনা আছে। এগুলি নিয়ে কথা বলা বাংলাদেশের ওই সময়কার প্রেক্ষিতে বাংলাদেশ ওই বিষয়গুলি নিয়ে কথা বলা একটা সবচেয়ে বড় ধরনের আত্মঘাতীমূলক একটা বিষয় ছিল। আমি সেগুলোকে তুলে এনেছি। আমি আমার ধর্মকে ছোট যেখানে করেছে, যে কোনো ঘটনার যে কোনো জায়গায় যে কোনো পর্যায়ে আমার ইসলাম ধর্মকে নিয়ে কেউ যদি ইচ্ছাকৃতভাবে টার্গেট করে যদি ক্রিটিসাইজ করবার চেষ্টা করেছে বা খাটো করবার চেষ্টা করেছে, আমি সেটাকে তুলে আনবার চেষ্টা করেছি। বাংলাদেশি মিডিয়া যেখানে ধর্মীয় চর্চা যারা করেন তাদেরকে তাদের আশপাশে মানে কি বলবো ছায়া দেখারও একটা গুণা ছিল, সেখানে আমি আমার ধর্মচর্চা যারা করেন বা তৎকালীন সময় আলেম সমাজের বিভিন্ন পর্যায়ের ওই যারা ছিলেন তাদেরকে কিন্তু আমি বড় ধরনের একটা সুযোগ তৈরি করে দিয়েছিলাম ফেস দ্য পিপলের মাধ্যমে, এবং তারা কিন্তু এসে কথা বলেছে। তাদের দুঃখের কথা, তাদের কষ্টের কথা, তাদের প্রতি অত্যাচার নিপীড়নের কথা আমাদের এখানে বলেছে। শত শত এরকম উদাহরণ তৈরি হয়েছে, যে কারণে মানে সকল সেক্টরেই ফেস দ্য পিপল সমানভাবে জনপ্রিয় ছিল, সকল সেক্টরে। যে কারণে মানে হয়তো অনেকেই ভুলে গেছে, আমরা তো আসলে ভুলে যাওয়া একটা জাতি এবং অকৃতজ্ঞ একটা জাতি। অনেকে হয়তো ভুলে গেছে। আমার এখনো সেদিনগুলি মনে পড়লে আমার এখনো পর্যন্ত চোখে পানি চলে আসে। কত মানুষের দুঃখ দুর্দশা নিয়ে কথা বলেছি, কত মানুষ এখনো পর্যন্ত স্বজনদের হারিয়ে কোথাও জায়গা পায়নি যে একটু বলবে আমার স্বজনকে তুলে নিয়ে গেছে আইনশৃঙ্খলা বাহিনী, অথবা থানায় গিয়ে জিডি নিত না। এসব মানে সাংবাদিকদের কাছে বলার জন্য অনেক সময় চেষ্টা করে না পরিবার, সেই জায়গাটুকু পর্যন্ত ছিল না। আপনার মিসিং হয়ে গেছে, চুপচাপ থাকুন, না হলে গোয়েন্দা তুলে নিয়ে যাবে আপনাকেও, এমন একটা ভীতিকর পরিস্থিতি ছিল সেখানে। সবাই যখন এমন একটা পরিস্থিতি হয়েছিল, এরকম কোথাও যদি কোনো ঘটনা হতো, ফেস দ্য পিপল যাও, মানে এটা একটা নির্ভরতা জায়গায় হয়েছে। কোথাও একটা দুর্ঘটনা হয়েছে, খুনের ঘটনা হয়েছে, ফেস দ্য পিপলে যাও। কোথাও গুম হয়েছে, ফেস দ্য পিপলে যাও। কোথাও কারো বড় সংকট হয়েছে, ফেস দ্য পিপল। এরপরে আর এটা তো গেল বাংলাদেশের জাতীয় ইস্যু, অনেক বড় বড় ইস্যু নিয়ে এবং প্রাতিষ্ঠানিক ইস্যু নিয়ে এবং বৈষম্যের ইস্যু নিয়ে, কোন ইস্যু নিয়ে আমরা কথা বলিনি?
আমি মনে করি যে আসলে এগুলি নিজে আমার কথা আমার বললেও অনেকটাই মনে যেন অতিরিক্ত বলে ফেলছে কিনা। না এটা তো ভাই আমরা দেখেছি, এটা প্রুভেন, এটা তো আপনি প্রুভেন তো আমরা বলি বা আপনি বলেন আপনি ফেস দ্য পিপলের সাথে আছেন ভাইয়ের, কিন্তু এগুলো বললে অনেকটা গল্প মনে হয় আমার কাছে। এত কিছু করেছি একটা জীবনে, ছোট্ট জীবনে এত কিছু করেছি যে লজ্জাও লাগে বলতে যে আসলে কি এগুলো চাপা হয়ে যাচ্ছে কিনা, বেশি বলে ফেলছি কিনা, এমন একটা ভয় মনে মনে কাজ করে। কারণ আমি করতেই ভালোবাসি, বলতে বেশি ভালোবাসি না। ভাইয়া ফেস দ্য পিপল মানে কি আসলে? আমরা যে ফেস দ্য পিপল করতেছে, এটা সংক্ষেপ মানে এটা তো আমরা জানি, কিন্তু আপনার মুখ থেকে শুনতে চাই। যে কোনো ধরনের নাম হ্যাঁ, এটা অনুভব থেকে আসে। বা আপনি যখন আপনাকে যখন যে আপনার কি ভালো লাগে এই কথাটা জিজ্ঞাসা করলে কিন্তু আপনি সাথে সাথে কেউ বলা লাগে না যে আমার আপনার ভালো লাগে না, দেখবেন যে সে একটু চিন্তায় পড়ে যায় যদি অনেস্ট কোনো একজন মানুষ হতো। আমিও মানে নামটা নেওয়ার জন্য দেওয়ার আগে বহু চিন্তা করেছি। সার্কামস্টেন্সিয়াল যে একটা টাইম এবং এনভায়রনমেন্ট সব কিছু মিলিয়ে আমার অনুভবের জায়গা থেকে নামটা এসছে, যে কোন নামটা দিলে পরে ওই সময়টার সাথে নামের সাথে যাবে। সেটা হলো আমি তখন আমার মনে আসলো যে না, নামটা হওয়া উচিত। জনগণ এখন কি চায়? জনগণ চায় তাদের মুখোমুখি হোক যারা দায়িত্বশীলরা আছে, সমাজের রাজনীতিবিদরা আছে, যারা রাষ্ট্র পরিচালনা করে, যারা জনগণের অর্থে পরিচালিত হয়, তারা জনগণের মুখোমুখি হওয়াটাই সময়। জনগণের মুখোমুখি, সেই জনগণের মুখোমুখি করতাম আমি যারা দায়িত্বশীলরা রয়েছে। দায়িত্বশীল লোকজন এসে ফেস দ্য পিপল। You are responsible because you are like serving yourself, or you are living by the people, given the money from the people, so you are the responsible, you are liable, you know. So আপনাকে ওই জনগণের কাছে, আপনি জনগণের টাকা দিয়ে চলছেন, পয়সা দিয়ে চলছেন, বাট ইউ আর নট অ্যাকাউন্টেবল, ইউ আর নট লাইক ফেসিং দ্য পিপল। সো আমার কাছে যেটা মনে হয়েছে, না, ইউ হ্যাভ টু ফেস দ্য পিপল বিকজ ইউ রান ইউর লাইফ, ইউ রান ইউর ফ্যামিলি বাই দ্য মানি অফ দ্য পিপল। সো এই একটা কনসেপ্টের থেকেই কিন্তু নামটা এসছে। এবং তৎকালীন মনে হয়েছে যে জনগণের সামনে তো এরকম অবস্থা তো আমাদের দেশে ছিল না, ওই গণতান্ত্রিক অবস্থা তো ছিল না, তবুও নামটা থেকেও যদি কিছুটা একটা হয় আর কি। নামে কিন্তু ইম্পর্টেন্ট একটা জিনিস, অনেক ইম্পর্টেন্ট একটা বিষয়। নাম দেখে তো মানুষ, আমি যখন ইনভাইট করতাম অন্ততপক্ষে নাম থেকেই একটা ধারণা নিয়ে নিত যারা আসতো যে কোথায় যাচ্ছি, সেখানে কি ধরনের এনভায়রনমেন্ট হতে পারে।